শাপলাতে আসলে কি হয়েছিল সেই ঘটনাটা কিন্তু গণ অভ্যুত্থানের সরকারের ভাষায় কিংবা তাদের মুখে এখন পর্যন্ত আমরা জানতে পারছি না। এটা আমাদের এই সরকারের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা সেখানে একজন আইন উপদেষ্টা রয়েছেন, তিনি আমাদের অনেক শ্রদ্ধেয়, আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময় আমাদের সাথে মাঠে থাকতেন। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে গত 8 মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত রাষ্ট্রের অনেকগুলো কমিশন হলো, অনেকগুলো বিষয় নিয়ে অনেকগুলা কমিটি হলো, কিন্তু শাপলাতে আসলে কি হয়েছিল সেই ঘটনাটা জানার জন্য একটা কমিটি কিংবা একটা কমিশন কিছুই হলো না। এটা আমাদের জন্য খুবই বিব্রত করে। আমরা আওয়ামী লীগের ভাষায় তখন দেখতে পাই, আওয়ামী লীগ তখন বলেছিল 6 জন, হেফাজত গতকালকে তালিকা প্রকাশ করলো 93 জনের, অধিকারের আগে তালিকা প্রকাশ করলো 61 জনের। তাহলে শাপলায় এটা তো শহীদদের তালিকা, তাহলে আহত হয়েছিল কতজন সেই ঘটনাটাও কিন্তু আমরা জানি না। ফ্যাসিবাদের আমলে আমাদেরকে ন্যূনতম আমাদেরকে যে ভিকটিম করা হতো, সেই ভিকটিম হওয়ার পরে মানে আপনি মারা গিয়েছেন, তার মানে হলো ফ্যাসিবাদের আমলে যারা মারা গিয়েছে, যে 93 জন শহীদ হেফাজত ঘোষণা করছে, এই শহীদ ফ্যামিলিগুলো গত 15 বছর তারা ঘোষণাই করতে পারেনি তারা শহীদ, তারা বলার সাহসটাই করতে পারেনি তারা শাপলায় মারা গিয়েছে। এ ধরনের আমরা একটা ভয়ার্থ একটা পরিবেশ আমরা বড় হয়েছি। আমি পুরো জিনিসটাকে দেখি একটু ভিন্নভাবে। দেখুন 2013 সালে 5 মের পরে 6 মে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। 6 মে যে সাইনবোর্ড, যাত্রাবাড়ি, চিটাগাং বিভিন্ন জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে মূলত 6 মেতে। এবং 5 মেতেও যারা মারা গিয়েছে বলা হয় অধিকাংশ মানুষ কিন্তু মারা গিয়েছে রাত 12টার পরে, যে ক্র্যাকডাউনটার কথা বলা হয় সেই ক্র্যাকডাউনটা। এবং তার পরবর্তীতে আমরা মিডিয়াগুলোর এক ধরনের চরিত্র দেখলাম। কিছু মিডিয়া শুরু করে দিল যে তারা পরিবেশ ধ্বংস করছে, তারা গাছ কাটছে, এটা। আবার কিছু মিডিয়া এই মানুষগুলোকে হত্যা করছে এটাতে ফোকাস না করে তারা সম্পূর্ণ আলোচনাটা নিয়ে গেল হেফাজতের নারী ইস্যু, অর্থাৎ হেফাজত একটা নারী নিয়ে তখন তারা অনেকগুলো দফা দিয়েছে। সেই দফাটা আমরা যদি বিতর্কিত হিসেবে ধরেও নেই, কেউ যদি বিতর্কিত দফা হিসেবে ধরেও নেই, সেটা নিয়ে আলোচনা হতে পারতো। কিন্তু কেউ একটা হেফাজত যদি ভুল একটা দফাও দিয়ে থাকতো, সেই দফা নিয়ে আলোচনা না করে তাদেরকে গণহত্যা চালানোর বৈধতা দেওয়া, এইটাকে নিয়ে মস্কারা করা। এবং এটা ছিল সম্পূর্ণ তৎকালীন সিভিল সোসাইটি থেকে শুরু করে সবগুলো পত্রিকা একসাথে এই ক্যাম্পেইনটা চালিয়েছে। এটা তারা কেন করতে পেরেছে? কারণ হলো শেখ হাসিনা, সেই সময় শেখ হাসিনা এবং দিল্লির মদদে তখন আমাদের মধ্যে সম্পূর্ণ বিভাজনের একটা রাজনীতি তারা প্রতিষ্ঠিত করে দিয়েছিল। সেই বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা 2013 সালে গণহত্যা চালিয়েছে। সেই বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। সেই বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে ভরেছে। সেই বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে শেখ হাসিনা তারপরে তিনটি নির্বাচন ভোটারবিহীন এবং অবৈধ নির্বাচন তারা করেছে। আমাদের ভুলে গেলে চলবে না, দিল্লি এবং শেখ হাসিনা তারা কিন্তু বসে নেই। তারা আগে যেমন সক্রিয় ছিল তারা এখনো সক্রিয় রয়েছে আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করার জন্য। আমরা যদি আগামীতে ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমরা যদি আগামী দিনে আমাদের অধিকারের প্রশ্নে এবং আমাদের যে নাগরিকদের মানবাধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমাদের উপর কিন্তু এই জুলুম নির্যাতন বিভিন্ন ফরম্যাটে আবার কিন্তু আমাদের উপর জুলুম নির্যাতন চলে আসবে। আমরা আজকের এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হেফাজতের যে ঘটনা ঘটেছিল, আমরা অনেকগুলো জিনিস আমাদের আলাপে আসে না। হেফাজতের সেই ক্র্যাকডাউনের পরে অনেক মসজিদে ইমামরা কিন্তু তাদের ইমামতি হারিয়ে ফেলেছিল, অনেক মাদ্রাসা তখন বন্ধ হয়ে গিয়েছিল, এবং অনেক জায়গাতে যারা হুজুররা কিংবা সেই আন্দোলনে যারা এসেছিল তারা যারা চাকরি করতো তাদের কিন্তু চাকরিও হারাতে হয়েছিল। তাদের পরিবারের যে ট্রমা, এই ট্রমাগুলো কিন্তু আমাদের সাহিত্যে আমাদের কোথাও কিন্তু আলোচনা হয় না। আজকে আমরা এখান থেকে একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে হেফাজতের 5 মে কি হয়েছিল সেজন্য নিরপেক্ষ একটি কমিশন গঠন করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে হেফাজতের যত শহীদ রয়েছে শহীদ পরিবারকে রাষ্ট্রীয় শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেই আন্দোলনে যত আহত রয়েছে সে আহতদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকেও কিন্তু পুনর্বাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা অনেকগুলো কমিশনের মধ্যে দেখি